নমস্কার নমস্কার নমস্কার। আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। বেশ কিছুদিন আমি চ্যানেলে আসতে পারিনি বিশেষ কারণবশত। আজ থেকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। আজকের আমার যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে দেশের জনসংখ্যা যতই দারিদ্র্যসীমার উপরে উঠতে না পারুক, কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠছে। সেটা আমরা বুঝতে পারছি কিসের থেকে? গত সপ্তাহে মানে গত বৃহস্পতিবারের দিন এই যে লোকসভার যে ইলেকশনটা হয়ে গেল, ভোটটা হয়ে গেল, তো একটা নিয়ম আছে লোকসভার ভোটে ৪৫ দিনের মধ্যে, মানে ভোট শেষ হওয়ার দিন থেকে ৪৫ দিনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলকে তার হিসাবের অডিট করে জমা করতে হবে নির্বাচন কমিশনকে। কী খরচ করলে খরচাপাতি সেটা অডিট করে জমা করতে হবে। আর বিধানসভার ক্ষেত্রে সেটা ৭৫ দিন। তো এই ৪৫ দিনের যে হিসাব জমা করেছে, সেই জমা খরচের হিসাব দেখে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কারণ আমি আপনাদেরকে সবই জানাচ্ছি, মানে কে কত টাকা খরচা করেছে। বিজেপি দিয়ে শুরু করব, টিএমসিকে দিয়ে শেষ করব। তো কে কত টাকা খরচা করছে, কোথা থেকে টাকা আসছে, মানুষ কি সত্যি স্বতঃস্ফূর্তভাবে টাকা দান করে? পার্টিগুলি বলে এখন ইলেকট্রাল বন্ড হয়ে গেছে, কিন্তু পার্টিগুলি বলে যে আমরা বেশিরভাগ টাকা তুলি জনসাধারণের কাছ থেকে। কিন্তু আমি যে খরচাটার হিসাব পেয়েছি নির্বাচন কমিশনের থেকে, আপনারাও নির্বাচন কমিশনের সাইডে গেলে জানতে পারবেন। তো সেইখানে আমি দেখতে পাচ্ছি যে এত কোটি কোটি টাকা সম্ভব না, মানে সাধারণ মানুষের কাছ থেকে তুলে সম্ভব না। সেই জন্যই হয়তো মদন মিত্রর মতো লোককে বলতে শোনা যায় যে মন্ত্রিত্ব নিতে গেলে 10 কোটি টাকা দিতে হয়। জানি না এই টাকাগুলিও কি সেই টাকাই নাকি। আর আরেকটা কথা, এই যে ইলেকট্রাল বন্ড বলুন আর যাই বলুন, যে সোর্স থেকে টাকাগুলি উঠছে বা টাকাগুলি রাজনৈতিক দলগুলি পাচ্ছে, যারা দিচ্ছে সেটা তো জানাই যায় না কারা দিচ্ছে। তাও এবার তো একটুখানি জানা গেল এই কিছু কিছু, কিন্তু সেটাও যে কতটা সত্য কতটা মিথ্যে বা কতটা তার মধ্যে জল কতটা দুধ আমরা কিছুই বুঝতে পারছি না বা বুঝতে পারিও না। সাধারণ মানুষ আমাদের তো আমি তো অনেকবারই বলেছি, আপনারা দেখেছেন যে ভোট দান করার এই প্রক্রিয়াটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা ভোট দেওয়ার পরে আমরা কি তারপরে গরু ছাগল, তারা যা খুশি যে কোনো দলই বলুন, যে কোনো দল বলুন, আমি মানে ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস, সব পার্টিস একই, যে কোনো রাজ্যেই যান সে একই অবস্থা। মানে একটু এদিক ওদিক, আর কিছুই না। তো যেটা বলছিলাম যে আমি সমস্ত রিপোর্টটা আমার হাতে আছে, আমি লিখে সেটাকে, মানে এটা এত এত খরচ সেটা মনে রাখা সম্ভব না। তো আমি আপনাদেরকে খুব ধীরে ধীরে এটাকে পড়ে শোনাচ্ছি যে ৪৫ দিন পরে যখন বিজেপি তার হিসাব জমা দিল, অডিট রিপোর্ট, মানে অডিট করে যে হিসাব হয়েছে তার অডিট করে জমা দিল, তাতে এইবার লোকসভায় বিজেপি মোট ৪৪১ জন প্রার্থী দিয়েছিল। এই ৪৪১ জন প্রার্থীর জন্য বিজেপি ২৪৫ কোটি টাকা খরচা করেছে শুধু প্রার্থীর জন্য। সর্বমোট বিজেপি যে খরচাটা করেছে সেটা হচ্ছে ১,৭৩৭ কোটি ৬৮ লক্ষ টাকা। ১,৭৩৭ কোটি ৬৮ লক্ষ টাকা, যেটা বড় বড় 7টি বিরোধী দলের থেকেও বেশি। ভাবুন, ১,৭৩৭ কোটি টাকা, ৩৭ কোটি ৬৮ লক্ষ টাকা লোকসভা ইলেকশনে বিজেপি খরচা করেছে। কিসে কিসে খরচা করেছে এবার তার ব্রেকআপটা দিই। ৪৪১ জন প্রার্থীর মধ্যে বললাম ২৪৫ কোটি টাকা খরচা করেছে। বিজ্ঞাপন বাবদ বিজেপি খরচা করেছে ৬১১ কোটি ৫০ লাখ টাকা বিজ্ঞাপন বাবদ। ১৫৭ কোটি টাকা তার মধ্যে দিয়েছে, এই যে ৬১১ কোটি ৫০ লক্ষ টাকা, এর মধ্যে ১৫৭ কোটি টাকা দিয়েছে গুগল ইন্ডিয়াকে। ফেসবুককে দিয়েছে ২৪ কোটি ৬৩ লক্ষ টাকা। এছাড়াও পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পোস্টার, ব্যানার, কাট আউট
ফ্ল্যাগ, ফেস্টুন, শাড়ি, রিস্ট ব্যাজ, স্টিকার 55,75,00,000 টাকা। নমো স্টলের জন্য 1,79,00,000 টাকা। নমো স্টল দুবার সমীক্ষা করিয়েছে, কি জিতবো কি হারবো, মানে ইলেকশনের আগে সমীক্ষা, মানে ইলেকশনের আগে সমীক্ষাটা যেটা হয়েছে ওই মানে প্রি পোল অ্যানালিসিস বিজেপির দুবার করেছে। সেই দুবার সমীক্ষা করতে খরচ হয়েছে 19 কোটি টাকা। সারা ভারতবর্ষ জুড়ে খরচা হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে অ্যানালিসিস হয়েছে, দুবার করেছে যে জিতবো কি হারবো, কী করতে হবে, স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করতে হবে, তারপরে আমরা মানে যদি কোনো জায়গায় দুর্বল থাকে সেই জায়গাটায় কীভাবে মেকআপ করতে হবে, এই যে নানা রকম সমীক্ষা থাকে। কোন প্রার্থীর চাহিদা বেশি, কোন প্রার্থী গ্রহণযোগ্যতা বেশি বা গ্রহণযোগ্যতা নেই কিন্তু তাকে প্রার্থী করার জন্য চাপ আছে, বা এইসব ধরনের নানা রকম থাকে। যেমন বাংলায় আইপ্যাক করে বেড়ায়, তো সেই রকমই ব্যাপারটা এখানে বিজেপিও সেটা করে, সারা ভারতবর্ষ জুড়ে করেছে। তাতে তাদের খরচ হয়েছে 19 কোটি টাকা। মিডিয়াকে দিয়েছে 1,19,00,000 টাকা। নেতা নেত্রীদের প্লেনের খরচা, বিমানে খরচা করেছে 168,92,00,000 টাকা। এর মধ্যে সব তারকা আছে, বড় বড় প্রধানমন্ত্রী আছে, অমিত শাহজি আছে, রবিশঙ্কর প্রসাদ আছে, জেপি নাড্ডাজি আছে, কিরণ রিজিজু আছে, বিভিন্ন যারা যারা এই মানে প্রচারে ছিলেন তাদের, এবং বড় বড় তারকা যারা, যেমন বাংলায় মিঠুন চক্রবর্তী, তার আসা যাওয়ার খরচা, তাকে তো এরকম মানে আরও বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়, সাউথে গেলে সাউথের কোনো আর্টিস্টকে নিয়ে গেছেন, তারকা আর্টিস্ট, প্লেয়ারদেরকে দিয়ে করানো হয়েছে। এরকম করতে গিয়ে 168,92,00,000 টাকা এর পিছনে খরচা হয়েছে। এবার আসি কংগ্রেসের কথায়। এটা গেল বিজেপির 1,737,68,00,000 টাকা টোটাল খরচা। আর এই খরচাটা কিন্তু গত 2019-এর ইলেকশন থেকে প্রায় 44% বেশি। মানে গত ইলেকশানে যা খরচা করেছিল বিজেপি, মানে 2019-এ, 2024-এ সেই খরচাটা বেড়ে প্রায় 44% বেড়ে গেছে। ভাবুন কোথা থেকে আসছে টাকা, কে দিচ্ছে, জানতে পারা যাচ্ছে? জানতে পারা যাচ্ছে না। তাহলে আমাদের কি সেই অধিকার নেই? আমরা জানতে চাইতে পারি না যে আমাদেরকে জানানো হোক যে তোমরা এই যে কোটি কোটি টাকা, আর এই টাকা যত ইলেকশানে ঘুরবে তত কিন্তু মানে অরাজক, মানে সুষ্ঠুভাবে ইলেকশন হবে না, কোনো দিন সম্ভব না। ইলেকশন কমিশন যতই মেজর স্টেপ নিক, কিন্তু একেবারেই ইলেকশন কমিশনের সেই রকমভাবে কিন্তু মানে মনিটরিং হয় না। বিশেষ ক্ষেত্রে তো যারা শাসক দল আছে তাদের ক্ষেত্রে তো হয়ই না, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনগুলি সেটাকে মনিটর করে। সুতরাং আমরা তো এখানে দেখতে পাই কিভাবে মনিটরিংটা হয়, মুখে আর বলার কিছু নেই, সবাই আপনারা জানেন যে রাজ্য ইলেকশন কমিশন কিভাবে অ্যাক্ট করে। ওই রাজীব কুমার মনে হয় ওখানে ইলেকশন কমিশনার হয়েছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার। যাই হোক, এরভাবে চলে। এবার আসি কংগ্রেসের কথায়। কংগ্রেসের কিন্তু প্রায় 16.5% খরচা কমে গেছে। ওরা হেরে গেছে, আর কি করবে? ওদের এই যে হেরে যাওয়াটা যে কত বড় একটা মানে ব্যাক স্টেপে নিয়ে গেছে, এটা তার প্রমাণ। যা 19-এ খরচা করেছিল তার থেকে 16.5%, তার মানে অর্থকরী সংকট আছে, এটা বোঝা যায়। খরচা কম হয়েছে 16.5%। তারা নেতা নেত্রীদের খরচ দেখিয়েছে, নেতা নেত্রীদের ঘুরে বেড়ানোর ভ্রমণ খরচা দেখিয়েছে 104,42,00,000 টাকা। 104,42,00,000 টাকা, যেখানে 168 টাকা 168,92,00,000 টাকা বিজেপি খরচা করেছে। এর মধ্যে কারা কারা ঘুরেছে? ওই আছে, রাহুল গান্ধী আছেন, সোনিয়া গান্ধী আছেন, মল্লিকার্জুন খাড়গে আছেন, প্রিয়াঙ্কা গান্ধী আছেন, এইসব আছে। কংগ্রেস 409 কোটি টাকা খরচা করেছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টে। কংগ্রেসকে ভোট দাও,
এই চিহ্নে ভোট দাও, এই করো, ওই করো, এই উন্নয়ন, ওই ব্যাঘাত, অমুক তমুক, এসব দেখাতে 409 কোটি টাকা। ভারত জোড়ো একটা ছিল আন্দোলন, ভারত জোড়ো আন্দোলন বলি, ভারত জোড়ো একটা হাঁটার একটা ব্যাপার ছিল, যাত্রা, ভারত জোড়ো যাত্রা। তাতে খরচা হয়েছে 49,63,00,000 টাকা কংগ্রেসের। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পরের যে প্রথম যে ভারত জোড়োটা করলো, পরে তো দ্বিতীয়তে 49,63,00,000 টাকা, আর আগেরটাতে 71,84,00,000 টাকা। লোকসভার ভোট, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, এইসব বিধানসভার ভোট মিলিয়ে কংগ্রেসের মোট খরচা হয়েছে 686 কোটি টাকা। তাহলে ওইদিকে প্রায় 1700 আর এদিকে 700, 1700 আর 700, 2400, 2400 কোটি টাকা, মানে প্লাস মাইনাস, মানে আরও। এটাও যে সঠিক হিসাব তার কেউ বলতে পারবে না, এটাও সঠিক হিসাব নয়। এইটা যে সঠিক হিসাব, এটাও কিন্তু নিশ্চিত করে বলা মুশকিল যে এটা সঠিক হিসাব। এটাও সঠিক হিসাব না, কিন্তু যেহেতু ইলেকশন কমিশনে সাবমিট করা হয়েছে, আমরা মেনে নিচ্ছি যে এটাই সঠিক হিসাব। কিন্তু এই ধরনের হিসাব কখনোই সঠিকভাবে কোনো দল পেশ করতে পারে না। এটা লোকসভার ভোটের হিসাব যেহেতু, সেই জন্য আমি প্রথম দুটো দলকে, মানে যেটা ভারী দল, যারা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথম এবং দ্বিতীয় দল হিসাবে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাদেরটা প্রথমে বললাম। এবার আসি আমাদের রাজ্যের টিএমসির কথায়। টিএমসি গত লোকসভা নির্বাচনে খরচা করেছে 147 কোটি টাকা। এরও ব্রেকআপ আমার কাছে আছে, কিন্তু আমি এই ব্রেকআপটা দিতে রাজি নই, দিব না। আমি শুধু টোটাল খরচটা বলে দিলাম যে 147 কোটি টাকা খরচা করেছে। ডিএমকে খরচা করেছে 145 কোটি টাকা, সাউথের একটা দল। সমাজবাদী পার্টি খরচা করেছে 48 কোটি টাকা, আর সিপিএম খরচা করেছে 25 কোটি টাকা। ফরওয়ার্ড ব্লক 33 লক্ষ টাকা। এটা হচ্ছে লাস্ট। আমাদের রাজ্যেই ফরওয়ার্ড ব্লকের এটা বেশি, তারা 33 লক্ষ টাকা খরচা করেছে। সিপিএম বাংলা এবং ত্রিপুরা এবং কেরালা মিলে 25 কোটি টাকা খরচা করেছে। এবার বলুন, এই টাকাগুলি যে যারা দেয় বা যারা দিয়েছে, কারা দিয়েছে সে তো আমরা একেবারে বিলক্ষণ জানতেই পারবো না, কোনো দিনই জানতে পারবো না। কিন্তু যারা এই টাকাগুলি দিয়েছে, তারা কি বিনা স্বার্থে এই টাকাগুলি দিয়েছে? ভাবুন তো একবার। একেবারে দলগুলিকে বিনা স্বার্থে দিয়ে দিল এই প্রায় 2,500, 600, 3,000 কোটি টাকা। কিসের বিনিময়ে? মদনবাবু যে কথাটা বলেছেন কয়েকদিন আগেই তো বলেছিলেন যে নেতা হতে গেলে, মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা নাকি দলকে দিতে হয়, বলেছিলেন। তারপরে হয়তো আবার সেই কথার পাল্টি খেয়ে যায়, হয়তো বলবে আমার স্লিপ অফ টাং, বা আমি ওই ধরনের বলিনি। কিন্তু আমরা শুনেছি বলতে, সংবাদ মিডিয়া, খবরের কাগজ সবেতেই বেরিয়েছিল যে দিতে হয় তৃণমূলে। এইরকম ধরনের ভাবেও তো টাকা সংগ্রহ হয়, আমরা জানতে পারি না, আমরা সাধারণ মানুষ জানতে পারি না। আমরা শুধু ভোটটা দিতে জানি, মানে আমাদের দিতেই হবে ভোট। কিন্তু ভোট দেওয়ার পরে আমরা তো আমাদের কলা চুষতে হয়, আঙুল চুষতে হয়। আমরা ভারতবর্ষ যে একটা স্বচ্ছভাবে তার সব কিছু সম্পন্ন হওয়া উচিত বলে মনে করি, যারা আমাদের মতো যারা লোক, যারা স্বচ্ছতা বজায় রেখে চলার চেষ্টা করে, যারা স্বচ্ছতা তাকে প্রায়োরিটি দেয়, তারা তো জানতে চাইবেই। আমি অনেক কষ্ট করে এইসব তথ্যগুলি জোগাড় করি, কারণ নিজেকে সমৃদ্ধ করার জন্য, যে আমাদের দেশটা সত্যি কি সঠিকভাবে চলছে। আজকে বিজেপি সরকারের 3টে টার্ম হতে চলল। এই যে এই সরকারটা কি সঠিকভাবে চালাতে পারছে? হয়তো পারছে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই এখনও অনেক অস্বচ্ছ ব্যাপার আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এটা বলার বা সেইটাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের কতজনের মধ্যে আছে? আমরা কি সেই জায়গাটায় যেতে পারি? মানে আমরা কি সেই
করতে পারি? অবশ্যই পারি, কারণ আমরা ভোটার, আমাদের রাইটস আছে, আমরা জানতে চাইতে পারি। কিন্তু আমরা কি উত্তরটা পাবো? সাথে সাথে এটাও মনের মধ্যে আসে কি আমরা কি উত্তরটা পাবো? না, আমরা সঠিক উত্তর পাবো না। আমরা এরকম গোলমাটাল উত্তরগুলি পাবো যেটার কোনো হয়তো বেস নেই। কিন্তু যেহেতু সরকারি একটা সংস্থা তার রিপোর্ট প্রকাশ করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে মেনে নিতেই হবে যে এটাই সত্যি। কিন্তু ওই যে বললাম যে আজকে 4,000 কোটি টাকা যদি খরচা হয়ে থাকে একটা ইলেকশনে, সব দল মিলে, আমি মানে একটা এখানে তো যা দিলাম আপনাদের চোখের সামনে, এটা তো ইলেকশন কমিশনের সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন তথ্যগুলি। আমি জোগাড় করেছি, আপনারাও পারেন জোগাড় করে নিতে। কিন্তু এই 4,000 কোটি টাকা যারা দিয়েছে, সাধারণ মানুষের টাকা বাদ দিন, আমি ধরে নিলাম 1,000 কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে তুলেছে বিভিন্ন দল, ধরে নিলাম, বা 2,000 কোটি টাকা ধরেছে, 50% টাকা। বাকি 2,000 কোটি টাকা যারা দিয়েছে তারা কি বিনা স্বার্থেই এই টাকাগুলি দিয়েছে? তাহলে তো স্বচ্ছতার জায়গাটা কোনো দিনই স্বচ্ছ হবে না, যেমন সত্যি কোনো দিনও সত্যি হয় না। আপনারা কি বলেন? কমেন্টসে জানাবেন। আমার অ্যানালিসিস কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। কিন্তু একটা জিনিসই মাথায় রাখবেন, স্বচ্ছ ভারত তৈরি করার প্রচেষ্টায় যারা চেষ্টা করছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই জায়গাগুলি কিন্তু বন্ধ করতে উনি পারেননি। আবারও কোনো নতুন এপিসোড নিয়ে ফিরে আসছি আগামী দিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজেরা স্বচ্ছ থাকার চেষ্টা করুন। আগামী প্রজন্মের জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। আজ আসি, নমস্কার।